ভর করে বনরুইয়ের মধ্য দিয়ে মানুষের মাঝে সংক্রমিত হলো একটি রহস্যময় রোগ চীনের উহানে ডিসেম্বরের শেষ থেকে। কিন্তু ঘটনাটা জানা গেল নিউ ইয়ার্স ইভ শেষ হতে হতে তখন জানুয়ারি সংক্রমণ হয়েছে এবং এরই নাম করোনা। এবং ভাইরাস আমরা পয়জন বা বিষ বলে জানি, এটা একটা ল্যাটিন শব্দ এবং বিশেষজ্ঞরা বলছেন ইট ইজ ট্রুলি পারভাসিভ। বাংলায় বলা যায় করোনার ফাঁক পাতা ভুবনে এই কোথায় ধরা পড়ে কে জানে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি অ্যান্টিবডি। যখন রোগ জীবাণু আক্রমণ করে আমাদের শরীর, তখন শরীর সাড়া দেয়, নাড়া দেয় সম্পূর্ণ শরীর, দেহ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম জেগে ওঠে এবং তৈরি করে নানা রকম কোষ, বিকোষ তৈরি করে, উৎপন্ন করে অ্যান্টিবডি, যাকে আমরা ইমিউনোগ্লোবুলিন বলে জানি। ওয়াই আকৃতি, যার দুই বাহু, দুটি খেলতাম আমরা যেগুলো দিয়ে, সেই রকম একটি আকারের ইমিউনোগ্লোবুলিন যা আইজিজি এবং আইজিএম, সেগুলো রক্তে শনাক্ত করার পদ্ধতি অ্যান্টিবডি ডিটেকশন। এরা রক্তে থেকে যায় কিছুদিন এবং জানান দিয়ে যায় যে সংক্রমণ হয়েছিল। এবং অ্যান্টিবডি টেস্ট করে আমরা জানতে পারি যে অতীতে তার সংক্রমণ হয়েছিল। অবশ্যই সংক্রমণ বর্তমানে হয়েছে তা নয়, সেটার জন্য একটি অন্য টেস্ট আছে, সেটাকে আমরা বলি ভাইরাল টেস্ট, যেটা বলা হয়, অথবা অ্যান্টিজেন টেস্ট। এবং আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বারবার করে বলছিলেন থ্যাংক ইউ স্যার, শুরু করেন স্যার। অনেক ধন্যবাদ ইকবাল। এবং অপ্রত্যক্ষ টেস্ট যেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট টেস্ট, সেটা হচ্ছে কিন্তু সেরোলজিক্যাল টেস্ট এবং সেটা আইজিএম এবং আইজিএম অ্যান্টিবডি টেস্ট, যেটাকে অনেক সময় আমরা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করি অথবা কোনো সময় আমরা এলাইজা করি এগুলো দিয়ে, সেগুলো পরের প্রসঙ্গ। এবং তিনটি জিনিস এখানে আমাদের মনে রাখার বিষয়। অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন মলিকিউল, এটা সংক্রমণের লড়াইতে অংশ নেয় এবং পরবর্তী পর্যায়ে এই একই চেনা রোগকে প্রতিরোধ করতে পারে। এটা হচ্ছে অ্যান্টিবডি। কথা হচ্ছে রক্ত পরীক্ষা করে সন্ধান করা হয় অ্যান্টিবডি কোন সময় অতীতে আমাদের এই ভাইরাসের সংক্রমণ হয়েছিল কিনা। অর্থাৎ অ্যান্টিবডি জানান দেয় যে অতীতে এর সংক্রমণ হয়েছে। কিন্তু এবং কোন সময় অতীতে কোনো এক সময় সংক্রমণ হয়েছে। এবং আরেকটি জিনিস স্পষ্ট করা দরকার যে এই টেস্টটি কিন্তু রোগ নির্ণয়ের জন্য আলাদা টেস্ট, এটা ভাইরাল টেস্ট বা সরাসরি ভাইরাস আইসোলেশন অথবা জেনোম ডিটেকশন অথবা অ্যান্টিজেন ডিটেকশন, যেটা আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্টের মাধ্যমে করি, সে সম্বন্ধে সবাই জানেন এবং এই কথাটা বলেছে। টেস্টটা কিন্তু রোগ নির্ণয়ের জন্য আবার বলছি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, সেটা হচ্ছে টাইম। আপনি কখন করছেন? অনেক সময় অ্যান্টিবডি টেস্ট নেগেটিভ হতে পারে যদি আমরা চটজলদি সেটাকে করি, তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই অ্যান্টিবডিটা প্রকাশ পেতে রক্তে বেশ কিছুদিন সময় লাগে, তাহলে 2 থেকে 3 সপ্তাহ অথবা অনেকে বলেন 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। সুতরাং এর পরে কিন্তু অ্যান্টিবডি টেস্টটা করতে হবে। সুতরাং টাইমিং, রাইট টাইম রাইট টেস্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। রাইট টেস্ট রাইট টাইম। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা একটু জানান দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্টিবডির ইতিহাসটা কিন্তু খুব পুরনো। 1714 সাল থেকে 1717 এরকম সময়ে কিন্তু অ্যান্টিবডি জানান দিয়েছিল পৃথিবীতে। এবং যিনি তার প্রাণপুরুষ, তার নাম হচ্ছেন এমিল ভন ব্যারিং। তার কথাটা সব বায়োকেমিস্ট এবং মলিকুলার বায়োলজিস্টরা জানেন। এবং তার সঙ্গে আছেন সিবাসা বুরা কিটোসাটো, নামটা পড়তে আমার দাঁত ভাঙছে। 1894 সাল, যেখানে ডিপথিরিয়া ইনফেক্টেড প্রাণীর সেরামটা কিন্তু তখন ভরণ করা হয়েছিল মানব দেহে এবং তাকে সুস্থ করা গিয়েছিল। প্লাজমা থেরাপির সূচনা কিন্তু তখন থেকেই। এবং বেরিং কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন এই আবিষ্কারের জন্য 1909 সালে। এরপরে যিনি মূল প্রাণপুরুষ ইমিউনোলজির, তিনি পল এলিক, তার সাইড চেইন থিওরির জন্য অত্যন্ত বিখ্যাত এবং তাকে বলা হয় আধুনিক ইমিউনোলজির জনক। এবং আর এর বিশেষ আর বলছি না। আমি একটু কথা বলি ভাইরাসের আক্রমণ সম্বন্ধে, তাহলে পরের ব্যাপারটা একটু পরিষ্কার হবে। ভাইরাস যখন নাটকীয়ভাবে প্রবেশ করলো আমাদের শরীরে,
রেসপিরেটরি ড্রপলেটের কথা আমরা বলছি, বিন্দু বিন্দু কণার মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে সাধারণভাবে যেটা আমরা জানি প্রবেশ করলো আমাদের শরীরে। কোষের পিঠে আছে একটি রিসেপ্টর, যেটাকে আমরা বলি ACE2 রিসেপ্টর, তার সাথে যুক্ত হলো এবং তারপরেই তার ধ্বংসলীলা শুরু হলো। ভাইরাস তখন হাইজ্যাক করে নিয়ে গেল সব যন্ত্রপাতি কোষের এবং অসংখ্য অসংখ্য প্রতিলিপি তৈরি হতে থাকলো এবং ইমিউন ব্যবস্থা তখন হলো সচল এবং সক্রিয়। আমাদের ইমিউন ব্যবস্থার মধ্যে কিন্তু তিনটি ফেজ বা তিনটা পর্যায় আছে, সংক্ষেপে বলছি। প্রাথমিক সুরক্ষা রচনা, যেটাকে আমরা বলি অন্তর্জাত ইমিউনিটি বা ইনএইট ইমিউনিটি। সেখানে ম্যাক্রোফেজেস, বাংলায় যেটাকে বলে গ্রাসক কোষ, নিউট্রোফিল এবং ডেনড্রাইট চলে আসে এবং তারা চেষ্টা করে ভাইরাসের পথ রোধ করতে, চেষ্টা করে তার অগ্রগতি রোধ করতে, অনেক সময় উপসর্গ প্রতিরোধ করতে। পরবর্তী পর্যায়ে কিন্তু দ্বিতীয় ফেজ আসে, যেটাকে আমরা বলি অভিযোজিত সাড়া অথবা অ্যাডাপটিভ রেসপন্স। সেখানে আসে বি সেল, প্লাজমা সেল বলে যাকে আমরা চিনি, তৈরি করে অ্যান্টিবডি এবং তারপরে এবং 1 থেকে 3 সপ্তাহ পর এরকম ধরনের সাড়া পড়ে। এবং তৃতীয়ত দেহ তৈরি করে টি সেল, যেটাকে আমরা জানি সাইটোটক্সিক টি সেল এবং হেল্পার টি সেল। এবং হেল্পার টি সেল এবং সাইটোকে আসলে প্রণোদিত করে সাইটোটক্সিক টি সেলকে, এবং এরা সংক্রমিত অন্যান্য কোষকে ধ্বংস করে বা চিহ্নিত করে। এই সম্মিলিত যে প্রক্রিয়া, যেটাকে বলে অ্যাডাপটিভ রেসপন্স, সেগুলো ভাইরাসকে শরীর থেকে নিষ্কাশিত করে, আর এটাকে বলে ক্লিয়ারিং অফ দি ভাইরাস। এই জিনিসটা যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়েছে এটা বলা যাবে না। পরবর্তী পর্যায়ে আমি বলবো কি জন্য WHO বলছেন যে আমরা ঠিক নিশ্চিত নই কেন ইমিউন সিস্টেমের প্রতিরোধটা। আমাকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখন সারাটা যদি খুব জোরালো হয় তাহলে আবার সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কমে। যদি সারাটা জোরালো হয় তাহলে গুরুতর পরিণতির দিকে যাওয়াটা প্রতিরোধ হতে পারে। কিন্তু এখনো কিন্তু অ্যান্টিবডি শেষের ইতিহাস, শেষের গানটা গাওয়া হয়নি। আমি আসছি এখন। কিভাবে কাজ করে এই বিষয়টা আমাদের জানতে হয়। আমরা জানি যে নমুনাটা হচ্ছে রক্ত, এবং সেই রক্তটা নেওয়া যেতে পারে দুভাবে। একটা হচ্ছে আঙ্গুল ফুটো করে রক্ত নেওয়া যেতে পারে, আরেকটি হচ্ছে শিরার মধ্য দিয়ে রক্ত নেওয়া যেতে পারে। আমরা দুভাবে এটা করতে পারি, যেটা আজকাল করা হচ্ছে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে পৃথিবীতে, আমাদের দেশেও হচ্ছে। আরেকটা হচ্ছে এসএ। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আমরা আইজিজি এবং আইজিএম ডিটেকশন করি। আমরা জানি যে আইজিএমটা প্রথমে আবির্ভূত হয়, এটা আমরা জানি। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটার মধ্যে 3টা পর্যায় আছে। একটাকে আমরা বলি উইন্ডো পিরিয়ড, প্রাথমিক পর্যায়, এবং তার মধ্যে অ্যাসিম্পটোমেটিক স্টেজ, যেখানে অ্যান্টিজেন প্রবল থাকে এবং সার্স কোভিডি আরএনএ ডিটেকশন সম্ভব হয় অ্যাসিম্পটোমেটিক স্টেজে এবং প্রাথমিক পর্যায়ে। তারপরে কিন্তু কিছুদিন পর, হয়তো 4-5 দিন পর সিমটম গুলো আবির্ভূত হয়, সেটাকে আমরা অনসেট অফ সিমটমস। সেই উইন্ডো পিরিয়ড চলতে থাকে এবং 7 দিনের মাথায় তখন আবির্ভূত হয় আইজিএম। আইজিএম ডিটেক্টেড হয় এবং হয়তো বা 10-12 দিনের সময় আইজিএমটা ডিটেক্টেড হয়, শনাক্ত হয় রক্তে। এবং এদিকে কিছুকাল পর, যেমন 2 সপ্তাহের মাথায় আইজিজি প্রোডাকশন শুরু হয় এবং এগুলো তুঙ্গে উঠতে থাকে, এবং এই আইজিজি কিন্তু থেকে যায় রক্তে, এবং এটাই কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদেরকে দীর্ঘমেয়াদী ইমিউনিটি দেয়। এদিকে উইন্ডো পিরিয়ডের পরে একটা ডিক্লাইন ফেজ আসে, মানে অবরোহণ পর্ব, যেখানে পেশেন্ট বিগিনস টু রিকভার, যেটাকে আমরা বলি রুগী সারা পড়তে থাকে 14 দিনের মাথায়, তখন রিকভারি শুরু হয়, এবং 21 দিনের পর এটা কনভালেসেন্স। তখন আইজিএমটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যায়, আইজিএমটা থাকে না, অদৃশ্য হয়ে যায় রক্ত থেকে, অল্প অল্প হয়তো থাকে, এবং সেখানে আইজিজি থাকে, এবং 28 দিনের মাথায় কিন্তু অ্যান্টিজেন চলে যায়। এইটা হচ্ছে মোটামুটি ভাবে ঘটনা। এই ঘটনা যদি আমরা মনে রাখি তাহলে পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারবো বিষয়গুলো কিরকম ভাবে হচ্ছে। আমরা বলেছিলাম যে শ্বেতকণিকা থেকে, মানে প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, এবং তার 2 বাহু এমন ভাবে সংযুক্ত যে তারা চিনে নেয় কিন্তু এই ভাইরাসকে, এবং প্রথম সংক্রমণের পরে পরের সংক্রমণের জন্য খুব ভালো করে চেনে, এবং তারা পরিচিত ভাইরাস যদি আবার আক্রমণ করে তাহলে তারা লড়াই করার ক্ষমতা অর্জন করে, এবং যুদ্ধের পর তারা থেকে যায় রক্তস্রোতে। শরীরের এই অ্যান্টিবডিগুলো কিন্তু শিক্ষা পায়,
তারা প্রশিক্ষিত হয় এবং নতুন অনুপ্রবেশ তারা রোধ করে। এরা অনুপ্রবেশকারীর দুর্বলতা খোঁজে এবং তাদের ধ্বংস করে এবং পরবর্তী পর্যায়ে বের করে দেয়, যেটাকে আমরা বলি ক্লিয়ারিং অফ দ্য ভাইরাস। কিন্তু এই ভাইরাসকে চেনা যায় না সবসময়। শিকারী বেড়ালের গোঁফ দেখে চেনা যায়, কিন্তু করোনা ভাইরাসকে সবসময় চেনা যায় না, যদিও সে শিকারী। এবং বিজ্ঞানীরা বলছেন চেক দি ব্লাড ফর দি প্রোটিনস produced by our body's immune system to fight infection. কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু আবার বলছেন it actually receives huge interest, frustration and confusion. এই তিনটা জিনিস কিন্তু টেস্ট WHO বলার পরে সারা পৃথিবী জুড়ে এই ঘটনাটা ঘটেছে। এখন প্রশ্ন হতে পারে কেন দরকার এই অ্যান্টিবডি টেস্ট করা এবং why it is a big deal, কেন এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে দেশে বিদেশে। উপসর্গহীন, হয়তো আমরা জানি না আমাদের করোনা অ্যান্টিবডি রয়েছে কিনা, জানতে হবে, সেই জন্য অ্যান্টিবডি টেস্ট হতে পারে। স্বাস্থ্যকর্মীদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। মানুষকে কতটা অসুস্থ করে জানার প্রয়োজন হতে পারে। কারা হতে পারে ইমিউন, এটাও জানার প্রয়োজন হতে পারে। এবং আমাদের মনে প্রচন্ড আশা আমরা কখন দ্রুত কাজে ফিরে যাব, সেই জন্য প্রয়োজন হতে পারে। আমাদের জানতে হতে পারে যে আমাদের অ্যান্টিবডি শক্তিশালী পর্যায়ে বা মানে রয়েছে কিনা, তার টাইটার উপযুক্ত কিনা কাজে ফিরে যাওয়ার জন্য। যদিও WHO বলছেন যে কাজে ফিরে যাওয়ার ইমিউনোলজি পাসপোর্ট এটাকে দেওয়া যাবে না, তবু আমাদের মনে আশা যে আমাদের যদি ইমিউনিটি অর্জিত হয় তাহলে আমরা নিশ্চয়ই আবার ফিরে যাব পুরনো পৃথিবীতে। আবার একটি প্রয়োজন হতে পারে কনভালিসেন্ট প্লাজমার জন্য। এবং আমরা জানি যে রোগ সেরে যাওয়ার পরে যে রক্ত থাকে সেই রক্তে থেকে যায় অ্যান্টিবডি, এবং সেই অ্যান্টিবডি কোভিড আক্রান্ত রোগীর শরীরে যদি প্রবেশ করানো হয় তাহলে সেই রোগ সারতে পারে, অথবা তার উপদ্রব কমতে পারে, অথবা তার মেয়াদ কমতে পারে। এ সমস্ত কারণে আমরা অ্যান্টিবডি প্লাজমা, কনভালিসেন্ট প্লাজমা দিচ্ছি, এবং ঢাকাতে বিএমটিতে এটা শুরু হয়েছে এবং আমাদের দেশে শুরু হয়েছে, পৃথিবীতে অন্যান্য দেশেও শুরু হয়েছে। আর এটা গুরুত্বপূর্ণ বিষয় এপিডেমিওলজি। এপিডেমিওলজি কে ধারণ করার জন্য অ্যান্টিবডি টেস্টের দরকার, কারণ উপসর্গ না থাকলেও কতজন সংক্রমিত, উপসর্গ না থাকলেও কতজন সংক্রমিত, এসিমটোমেটিক, যেটা হয়তো বাংলাদেশের প্রায় 40% to 60%, ইট ইজ ওয়াইল্ড গ্যাস, আমরা সবসময় বলতে পারি না, সেটা অ্যাসেস করার জন্য বা যাচাই করার জন্য প্রয়োজন হতে পারে। দেখা যেতে পারে মর্টালিটি রেট কতখানি, দেখা যেতে পারে কত দূর পর্যন্ত গেলে আমরা হার্ড ইমিউনিটি, যেটা অত্যন্ত একটি কাব্যিক পরিকল্পনা বলে আমার কাছে মনে হয় হার্ড ইমিউনিটি, যদি এর নামটা খুব পরিচালিত, তবে এটা খুব একটা কাব্যিক পরিকল্পনা আমার কাছে মনে হয়। সুতরাং সংক্রমণ হয়েছিল কিনা, উপসর্গ হোক বা না হোক, এটা একটা কারণ, সেই জন্য এটা একটা বিগ ডিল, কারণ অনেকেরই উপসর্গ হয় না। এবং আমরা যদি বুঝতে পারি আমরা মোটামুটি ইমিউন কিনা, যদিও আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবুও একটা আশা মনের মধ্যে জাগবে, দ্বিতীয় সংক্রমণ ঠেকাবে এরকম একটি আশা আমাদের মধ্যে হবে, এবং অন্যকে আমি সংক্রমিত করব না এই ধরনের একটি সম্ভাবনা আমার মধ্যে জাগবে, এবং জনগোষ্ঠীর কত শতাংশ সংক্রমিত হয়েছে এর একটা ধারণা পাওয়া যাবে। সেই সমস্ত কারণেই কিন্তু আমরা অ্যান্টিবডি টেস্ট করার কথা বলি। এখন যে গুরুত্বপূর্ণ অংশটি আপনারা একটু সবাইকে একটু বলছি, আমাকে সাহায্য করার জন্য আমি একটা জটিল বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। জটিল বিষয়, আমি সম্পূর্ণভাবে অভিজ্ঞ না হলে আমাকে সাহায্য করবেন। টেস্ট কতটা নির্ভুল এবং সঠিক এই বিষয়টা। এখন WHO বলছেন যে টেস্টটা যে পুরোপুরি সঠিক এবং নির্ভুল তা কিন্তু বলা যাচ্ছে না। আপনারা করতে পারেন, কিন্তু এটা সঠিক বা নির্ভুল বলা যাচ্ছে না। এর কারণ হিসাবে তারা বলছেন করোনা পরিবারের একটি সদস্য হচ্ছে SARS-CoV-2। এছাড়াও করোনা পরিবারের 6টি আরো সদস্য আছে যারা কমন কোল্ড বা ঠান্ডা লাগা সর্দি করতে পারে। সুতরাং এদেরকে ক্রস রিঅ্যাক্টিভিটি হতে পারে টেস্টের জন্য, সেই জন্য ফলস টেস্টিং হতে পারে, ফলস রেজাল্ট পাওয়া যেতে পারে, এটা একটা কারণ। সুতরাং এইটাকে তারা সন্দেহ করছেন যে অধিকাংশ অ্যান্টিবডি টেস্ট যেগুলো বাজারে রয়েছে তারা পুরোপুরি ভাবে এটাকে শেষ করতে পারেন না, এলিমিনেট করতে পারেন না এরারটা, সেই জন্য এটা ফলস রেজাল্ট দিতে পারে, এবং এটা একটি কারণ হতে পারে। এই জন্য কতদিন পর্যন্ত ইমিউন সে সম্বন্ধে এখনো পর্যন্ত আমরা জানি না। শব্দ বলাটা
অত্যন্ত নিশ্চিতভাবে বলা উচিত। না জানাটা পাপের কিছু নয়। আমরা জানি না কতদিন পর্যন্ত এই নিয়ম, দ্বিতীয় সংক্রমণ ঠেকাবে কি না আমরা এখনো পর্যন্ত ভালো করে জানি না। এবং আরেকটা কথা আমি বলছি যে চীনে এবং কোরিয়াতে অনেক কেস পাওয়া গেছে যারা দ্বিতীয়বার সংক্রমিত হয়েছে এবং যাদের অ্যান্টিবডি টেস্ট পজিটিভ ছিল। আজকে কক্সবাজারে আজকে সকালের নিউজ দ্বিতীয়বার সংক্রমণের একটা ঘটনা ঘটেছে, যারা কোভিড ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং আমরা পুরোপুরি জানি না যে ঘটনাটা পুরোপুরি ইমিউনিটি দেয় কিনা। আরো দুটো গালভারী শব্দ আছে, একটা নাম হচ্ছে সেন্সিটিভিটি, যেটা আমরা বাংলায় সংবেদনশীলতা বলতে পারি, আরেকটা হচ্ছে স্পেসিফিসিটি, এর বাংলাটা আমি করলাম না। সেন্সিটিভিটি সোজা কথায় বলা যায় যদি শতভাগ সেন্সিটিভ হয় তাহলে এই টেস্ট করে কোনো ফলস নেগেটিভ পাওয়া যাবে না। যদি শতভাগ স্পেসিফিসিটি থাকে তাহলে টেস্ট করে কোনো ফলস পজিটিভ পাওয়া যাবে না। বোঝাতে পারলাম? এবং যদি টেস্ট 95% সেন্সিটিভিটি হয়, 95% সেন্সিটিভিটি হয়, তাহলে 100 জনে 5 জনের হবে ফলস নেগেটিভ এবং সেই 5 জন রোগ ছড়াবেন, তারা জানবেন না তাদের রোগ আছে। এখানে হচ্ছে সমস্যাটা। সুতরাং কত পার্সেন্ট সেন্সিটিভ এটা কিন্তু একটা বিষয়। যদিও বিজ্ঞানীরা বলছেন যে 100% সেন্সিটিভ কোনো টেস্ট হবে না, অন্তত 97-96% যদি সেন্সিটিভ হয় যথেষ্ট। এর মানে কিছু কিছু লোক থেকে যাবে এই টেস্ট করার পরেও যারা ফলস নেগেটিভ হবেন এবং তারা রোগ ছড়াবেন অথচ জানবেন না যে তাদের রোগ আছে। সুতরাং হাই সেন্সিটিভিটি বা সেন্সিটিভিটি শব্দের যদি বাংলা করি তাহলে বলতে হবে যে যার অ্যান্টিবডিটা আছে তাকে নির্ভুল শনাক্ত করার ক্ষমতা হচ্ছে সেন্সিটিভিটি। আমি কি বোঝাতে পারলাম? যার অ্যান্টিবডিটা আছে সেই টেস্ট করে সেটা নির্ভুল শনাক্ত করাটা হচ্ছে সেন্সিটিভিটি। ইংরেজিতে বলি ability to detect the antibodies in the blood if it exists, reducing the likelihood of false negative. So ability to detect the antibody in the blood if it exists, reducing the likelihood of false negative. সেখানে 95% to 97% সেন্সিটিভ হতে পারে। আমরা যদি বলি স্পেসিফিসিটির কথা, সেটা অন্যরকম। সেটা হচ্ছে যার রোগ নেই তাকে নির্ভুল শনাক্ত করা যায়, এটা হবে হাইলি স্পেসিফিক। মানে নেগেটিভ যার আছে সত্যিকার অর্থে তাকে নেগেটিভ বলা যাবে, এটা হচ্ছে হাইলি স্পেসিফিক। আমি কি বোঝাতে পারলাম যেটা? বুঝতে পারছি। সুতরাং I will tell the specificity is much better when it is less false positive. So this is a probability that a person not having a disease will be correctly identified by the test. The probability that a person not having a disease will be correctly identified by a test. এটাই হচ্ছে স্পেসিফিসিটি। এবং এখানে আরেকটি ব্যাপার আছে ফলস পজিটিভ ফলস নেগেটিভের কথা। আমি এখানে দেখাতে পারছি না, আমি বুঝতে পারছি না এই ছবিটা দেখানো যাবে কিনা। দেখানো যাচ্ছে, ছবিটা বোঝা যাচ্ছে না, ছবি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি বলি আমরা একটা প্রেডিকশন মডেল করতে পারি সেই ছবির মধ্যে বুঝতে সুবিধার জন্য। আমি বলছি একদিকে হবে প্রেডিক্টেড ভ্যালু উপরের দিকে এবং সাইডের দিকে হবে রিয়েল ভ্যালু। যদি আমরা দেখি যে রিয়েল ভ্যালু মানে রিয়েলি ওই লোকে পজিটিভ এবং টেস্টে পাওয়া গেল পজিটিভ, সেটাকে আমরা বলবো ট্রু পজিটিভ, মানে সত্যিকার অর্থে ট্রু পজিটিভ। সুতরাং যদি সত্যিকার অর্থে আপনি পজিটিভ থাকেন এবং টেস্টে যদি আপনাকে পজিটিভ দেখায় তাহলে একটা টিপি অথবা ট্রুলি পজিটিভ। যদি আপনি সত্যিকার অর্থে পজিটিভ থাকেন কিন্তু টেস্টে আপনাকে নেগেটিভ দেখাচ্ছে সেটা ফলস নেগেটিভ। আমি আশা করি বুঝতে পারছেন কথাটা। প্রিডিক্টেড ভ্যালুতে মানে টেস্ট রেজাল্টে দেখা গেল নেগেটিভ, রিয়েল ভ্যালু রিয়েল টেস্টে রিয়েল লাইফে দেখা গেল পজিটিভ, কিন্তু টেস্ট রেজাল্টে পাওয়া গেল নেগেটিভ। এটাকে আমরা বলি ফলস নেগেটিভ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে রিয়েল লাইফে নেগেটিভ কিন্তু আমরা টেস্ট রেজাল্টে দেখতে পাচ্ছি পজিটিভ, এটা ফলস পজিটিভ।
রিয়েল লাইফে আমার নেই, নেগেটিভ, কিন্তু দেখা গেল টেস্টে করে পজিটিভ, মানে হচ্ছে ফলস পজিটিভ। রিয়েল লাইফে নাই, নেগেটিভ, এবং টেস্ট রেজাল্টে দেখা গেল নেগেটিভ, সেটাকে আমরা বলি ট্রু নেগেটিভ। সুতরাং ছাত্রদের পড়াবার সময় আমার মনে হয় এই 4টা প্রেডিকশন মডেল দেখালে ভালো হবে। ছবিটা আমি করেছিলাম, কষ্ট করে কালকে এঁকেছিলাম, কিন্তু আমি এখন দেখছি এটা টেলিভিশনের পর্দায় যাচ্ছে না, সরি ফর দ্যাট, আরো বলা যেত আর কি। সুতরাং ফলস পজিটিভ এই কথাটার মানে হচ্ছে টেস্ট দেখালো পজিটিভ ফলাফল, সত্যিকার অর্থে নেগেটিভ। আমি রোগীকে বললাম আপনার কোভিড-19 আছে, কিন্তু আসলে তার নেই, এটা হচ্ছে ফলস পজিটিভ। ফলস নেগেটিভ, টেস্ট দেখালো নেগেটিভ ফল, কিন্তু হবে পজিটিভ। রোগীকে বললাম আপনার কোভিড-19 নাই, কিন্তু সত্যি তিনি সংক্রমিত, সুতরাং এরা কিন্তু অজান্তে রোগটা ছড়াবেন। এই কথাটা আমার মনে হয় বলা দরকার, যে ফলস নেগেটিভ হলে সংক্রমিত লোক অজান্তে সংক্রমণ ছড়াবেন, এবং ফলস পজিটিভ যদি হয় তাহলে বোঝা যাবে তার এক ওভার কনফিডেন্স ডেভেলপ করবে যে আমার সংক্রমণ নেই। সুতরাং সেই লোক সংক্রমণের জন্য রেসপন্সিভ হবেন, মানে সংক্রমণের জন্য তিনি সংক্রমণ প্রবণ হবেন, তার সংক্রমণ হওয়ার প্রচুর আশঙ্কা থাকবে, কারণ তার একটি ফলস সিকিউরিটি থাকবে। ফলস পজিটিভ হলে ফলস সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি যেটাকে আমরা বলি। এই জন্য ফলস পজিটিভটা একটা বেশ ভয়ঙ্কর জিনিস, যেটাকে বিজ্ঞানীরা বলছেন ফলস পজিটিভটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সুতরাং তবে আরো বিভিন্ন জায়গায় কিন্তু টেস্টটা ফলাফলটা একুরেট নাও হতে পারে, কারণ আমরা জানি যারা আমরা বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি ছাত্র, তারা জানি যে প্রি অ্যানালিটিক্যাল স্টেজ, অ্যানালিটিক্যাল স্টেজ, পোস্ট অ্যানালিটিক্যাল স্টেজ, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে শেষ রিপোর্ট দেওয়া পর্যন্ত কিন্তু যে কোনো ধরনের নেগলিজিয়েন্স বা যেটাকে বলে বলি যে কোনো ধরনের ইনঅ্যাডভার্টেন্ট এরার, যেটা আমার প্রত্যাশিত নয় বা আমি নিজের অজান্তে ভুল করি, এরকম কারণেও হতে পারে। যেমন টাইমিং অফ দ্য টেস্ট, যেগুলো এসেই বলেন অ্যান্টিবডি টেস্ট করার জন্য, এটা হতে পারে পজিটিভ থেকে নেগেটিভ হতে পারে। আবার স্যাম্পলিংটা কিভাবে করা হলো তার উপর নির্ভর করতে পারে, এবং হ্যান্ডলিং অফ দি স্পেসিমেন, সেই সমস্ত কারণের জন্যও কিন্তু এটা নির্ভর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কাদের করা উচিত? অনেকেই করছেন, হয়তো আপনি মনে করলেন যে আপনার সম্প্রতি অসুস্থ হয়েছেন, কিন্তু আপনি টেস্ট করেননি। আসলে আপনার কি করোনা ভাইরাস এখনো আছে না আপনি ইমিউনিটি অর্জন করেছেন, সেটা জানার জন্য অ্যান্টিবডি টেস্ট করার প্রয়োজন হতে পারে। অনেকে কিন্তু অসুস্থ হননি, এমন হতে পারে তারা সংক্রমিত ব্যক্তির কাছে গেছেন অথবা জানেন না তার মধ্যে সংক্রমণ আছে কিনা, তিনি ইমিউনিটি অর্জন করেছে কিনা তা জানার জন্য প্রয়োজন হতে পারে, কারণ আপনি হয়তো সংক্রমণের সংস্পর্শে এসেছিলেন, আপনার জানেন না আপনি, সুতরাং এই জন্য করতে হতে পারে। আপনার মনে একটি আশা হতে পারে যে আমার ইমিউনিটি অর্জন হয়েছে কিনা, সেই জন্য আমি কি কোভিড থেকে মুক্ত হয়েছি, আমি কি নতুন পৃথিবী ছেড়ে পুরাতন পৃথিবীতে ফিরে যেতে পারি। সুতরাং এইটা বলা, এই আশা আকাঙ্ক্ষার জন্য হতে পারে। তবে অনেক কিছুই তো অজানা আমাদের কাছে। টেস্টে নিউর হলো তো আমরা জানি না, আমরা ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে জানি না। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে পজিটিভ হোক নেগেটিভ হোক, ভাইরাস আছে এমন আচরণ আপনারা করুন, ভাইরাস আছে এমন আচরণ আপনারা করুন। এর মানে হচ্ছে আপনি ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, 6 ফুট দূরত্ব বজায় রাখুন, মাস্ক সবসময় পরিধান করুন, এই যে স্বাস্থ্যবিধি হাত ধোয়ার সংস্কৃতি চালু করুন, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে করে যেতে হবে। এবং অনেক দেশে কিন্তু অ্যান্টিবডি টেস্ট হচ্ছে পপুলেশন লেভেলে হচ্ছে, বা নির্দিষ্ট একটা গ্রুপে হচ্ছে, যেমন হেলথ কেয়ার ওয়ার্কার্স এর মধ্যে অ্যান্টিবডি টেস্ট অনেক দেশে হচ্ছে, আমাদের দেশে করা উচিত। আমার মনে হয় জানা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে যারা এসেছেন বা নিজের পাড়ার মধ্যে বা প্রতিবেশীর মধ্যে তাদের করা উচিত, তাদের করা হচ্ছে। এবং সিডিসি বলছেন যে এই টেস্ট করে উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ সংক্রমণ হয়েছে তাদের সংক্রমণ শনাক্ত করার একটি পদ্ধতি হতে পারে। প্লাজমা ডোনেশনের জন্য যেটা প্রয়োজনীয় সেটা তো আমি একটু আগে বলেছি। এখন আরেকটি জটিল জিনিস সম্বন্ধে আলোচনা করব, ফলাফলটা কি বলে। অনেকে বলছেন যে অ্যান্টিবডি টেস্টটা ভালো, কিন্তু অনেক জায়গায় এটা ভ্যালিডেটেড হয়নি, শব্দটা ভ্যালিডেটেড। আমেরিকান অনেক
মাইক্রোবায়োলজিস্ট ইমিউনোলজিস্ট বলছেন যে এটা ভ্যালিডেটেড ঠিক মতো হয়নি বলে আমরা এটা নিয়ে বেশ শঙ্কায় আছি। ভাইরাস একসময় হয়তো ছিল, কিন্তু কতদিন নিশ্চিত নয়। সেটা জানার পরেও নিজ সুরক্ষা কিন্তু চলবে। আমরা জানি না যে দ্বিতীয় সুরক্ষা বহুরচিত হলো কিনা, আমরা জানি না কতদিন সুরক্ষা চলবে, বলছি এটা। এবং ফলস পজিটিভ জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। মানে এটা একটা নিরাপত্তার একটি ভ্রান্ত ধারণা চলে আসে এবং বাইরে চলে যায় এবং তারা সংক্রমণ ছড়াতে থাকে। ফলস ক্রস রিঅ্যাক্টিভিটি হতে পারে। হয়তো আগে ভাইরাস সংক্রমণ হয়নি, সেখানে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে কি করব। অ্যান্টিবডি হবার মতো যথেষ্ট সময় কিন্তু অতিবাহিত করতে হবে। আমি আগে বলেছি 1 থেকে 3 সপ্তাহ যেতে হবে। অনেকের দেরিতে, আবার এটাও ঠিক, অনেকের কিন্তু দেরিতে অ্যান্টিবডি ডেভেলপ করে, আবার এও দেখা গেছে অনেকে হয়ই না। আরেকটা জিনিস হচ্ছে ফলস নেগেটিভ হতে। বলেছিলাম টেস্ট দেখালো নেগেটিভ ফল, আসলে ভাইরাসের সম্মুখীন হয়েছে। সুতরাং আপনার কোভিড নাই, আসলে কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে না, শুধু রোগ ছড়াচ্ছেন। এই ফলস নেগেটিভ, এটা কিন্তু এই ফলাফলটা এটাও নট ভেরি গুড। আরেকটা ফলস পজিটিভ যেটাকে আমরা বলছি, দেখালো পজিটিভ কিন্তু আসলে নেগেটিভ। কোভিড-19 আছে কিন্তু আসলে নাই। সুতরাং নিরাপত্তার একটি ভ্রান্ত ধারণা আমি আগে বলেছিলাম, সেজন্য সংক্রমণ কম হয়ে থাকবেন আপনি সবসময়। সুতরাং ফলাফল যাই হোক, উপসর্গ থাক বা না থাক, যদি না থাকে ফলাফল যা হোক, উপসর্গ যদি না থাকে, তাহলে ফলো আপ করার দরকার নেই বলছেন সিডিসি। করতে হলে কিন্তু ডায়াগনস্টিক টেস্ট করতে হবে, সাইন অফ অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা। আচ্ছা, একটা কথা আমি এখানে একটু পরিষ্কার হব, সেটা হচ্ছে ধরুন আমি কতগুলো হাইপোথেটিক্যাল 4টা জিনিস আমি বলছি, এটা পরিষ্কার হবে জিনিসগুলো। উপসর্গ আছে, আপনি অ্যান্টিবডি টেস্ট করলেন, আপনার পজিটিভ হলো, কি হতে পারে? হতে পারে এরকম যে অতি সম্প্রতি আপনার রিসেন্ট কোনো ইনফেকশন হয়েছে, আর শরীরে করোনা প্রতিরোধী ক্ষমতা সূচনা হচ্ছে, এরকম একটা ঘটনা হতে পারে। অতি সম্প্রতি আমাদের টেস্টটা হচ্ছে এবং শরীরে করোনারি প্রতিরোধী ক্ষমতা শুরু হচ্ছে, তার সূচনা হচ্ছে, এটা পজিটিভ হতে পারে যদি উপসর্গ থাকে। আচ্ছা, উপসর্গ ব্যক্তির টেস্ট যদি নেগেটিভ হয়, তাহলে হয়তো আপনি সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন, সেজন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে। আপনার হয়তো পিসিআর টেস্ট করার প্রয়োজন হতে পারে, করোনা টেস্ট আপনি করবেন পিসিআর, এটা পজিটিভ নেগেটিভ কিনে দেখবেন। যদি আপনার পিসিআরটা পজিটিভ হয়, আপনি করোনা আক্রান্ত বোঝা গেল। পরবর্তী পর্যায়ে সপ্তাহ 2 পর বা সপ্তাহখানেক পর আপনি আবার অ্যান্টিবডি টেস্ট করে দেখবেন আপনার উপযুক্ত পরিমাণ সংক্রমণ ক্ষমতা অর্জিত হয়েছে কি না। করোনা উপসর্গ নেই, অ্যান্টিবডি টেস্ট করলেন, করোনা উপসর্গ নেই, অ্যান্টিবডি টেস্ট করলেন, বলা হলো টেস্টটা পজিটিভ, এর মানে আপনার করোনা প্রতিরোধী ক্ষমতা আছে। কিছুদিন আগে হয়তো আপনি আক্রান্ত হয়েছেন, আপনি জানেন না, হয়তো আমি বলছিলাম যে অনেকেই জানেন না তারা আক্রান্ত হয়েছেন, অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হতে পারে, এরকম হতে পারে। উপসর্গ নাই, টেস্টটা নেগেটিভ, সেখানে আগে যদি আক্রান্ত হননি, ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন, আপনি সাবধানে থাকুন। সুতরাং এই 4টা হাইপোথেটিক্যাল মডেল দিলাম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলি, সেটা হচ্ছে যে হাইলি সেন্সিটিভ মানে হচ্ছে লেস ফলস নেগেটিভ, হাইলি স্পেসিফিক মানে হচ্ছে লেস ফলস পজিটিভ। এবং আমাদের কাছে এটা বলতে হবে যে আমরা হাইলি সেন্সিটিভ, হাইলি স্পেসিফিক টেস্টটা বাছাই পছন্দ করতে হবে। সুতরাং যখন আমরা অ্যান্টিবডি টেস্টটা বাছাই করব, তখন আমরা দেখব প্রথম হাইলি স্পেসিফিক কিনা। বিজ্ঞানীরা বলছেন ফলস পজিটিভ নাই, এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ, ফলস পজিটিভ নাই। কারণ ফলস পজিটিভ যদি থাকে, তাহলে নিরাপত্তার একটি ভ্রান্ত ধারণা হবে এবং আপনি সংক্রমণ হবেন। তারপরে আপনি দেখবেন হাইলি সেন্সিটিভ কিনা, মানে আপনার ফলস নেগেটিভটা কম কিনা, মানে আপনি সংক্রমণ ছড়াচ্ছেন কিনা, আপনাকে বলা হয়েছে সংক্রমণ নেই। ইমিউন কিনা, এই প্রশ্নটা কিন্তু এসেছে। আমি আগেও বলেছি, আমরা কি পোলিওর মতো, চিকেন পক্সের মতো হতে পারবো?
বলা যাবে? সিডিসি বলছেন, হু বলছেন নিশ্চিত বলা যাবে না, কারণ প্রতিরোধ ক্ষমতা কেবল যে অ্যান্টিবডি করছে তা নয়, আসলে তাকে পুরোপুরি নিউট্রালাইজ করছে কিনা এটা একটা প্রশ্ন। মানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি টেস্টও আছে, সেটা করতে হবে, ডাব্লিউএইচও বলছে। এবং অ্যান্টিবডিটাকে নিউট্রালাইজ হয়েছে, এটাকে প্রশমিত করা গেছে সম্পূর্ণভাবে, এটা না হলে তার সংক্রমণ ক্ষমতা ততখানি ডেভেলপ নাও করতে পারে। সুতরাং অ্যান্টিবডি এবং সেলুলার লেভেল টি সেল যেটা বলছি, দুদিকেই হতে হবে ইমিউন, শুধু একদিকে হলে হবে না। কারণ শরীর তৈরি করে টি সেল, যেটা কথা আগে বলেছিলাম, এই জন্য আমি প্রসঙ্গটা এনেছিলাম, যা চিহ্নিত করে ইনফেক্টেড সেলগুলোকে এবং তারা উচ্ছেদ করে এদেরকে, যেটাকে বলছি এলিমিনেট করে, ক্লিয়ার করে, শব্দটা বলছি সেলুলার ইমিউনিটি। সুতরাং অ্যান্টিবডির সঙ্গে অ্যাডাপটিভ রেসপন্স, এই দুটো যখন ভাইরাসকে ক্লিয়ার করবে, তখন আমরা বলবো যে ভালো ইমিউনিটি অর্জিত হয়েছে। ইট ইজ এ কম্বাইন্ড টাইপ অফ অ্যাকশন। সুতরাং সারাটা কি জোরালো হয়েছে? সারাটা যদি এইভাবে জোরালো হয়, তাহলে পুরো সংক্রমণ নিশ্চয়ই রোধ হবে, নিশ্চয়ই সিরিয়াস কোনো পরিণতির দিকে আমরা যাব না, এটা আমাদের বলতে হবে। সুতরাং বলছেন যে এখন কিন্তু ইমিউনিটি পাসপোর্ট দেওয়া যাবে, যদিও অনেক দেশ ইমিউনিটি পাসপোর্ট হিসেবে ব্যবহার করছেন। এবং এটা আমি জানি যে প্রত্যেকটা দেশের সংস্কৃতি, কৃষ্টি, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থার উপরে নির্ভর করে কিন্তু কিন্তু এগুলো নির্ভর করে আমরা ইমিউনিটি পাসপোর্ট দেবো কিনা, আমরা একে খুলে দেবো কিনা। অর্থনীতির সঙ্গে রাজনীতি এবং তার সঙ্গে বিজ্ঞান, এদের সঙ্গে একটি সংঘর্ষ থাকে, সংঘর্ষ ঠিক বলবো না, সংশ্লিষ্টতা থাকে। এবং সেখানে অনেক সময় যারা নীতি নির্ধারণ করেন বা দেশ চালান, তাদেরকে খুব প্রশ্নের সম্মুখীন হতে হয়, কোনটা আগে কোনটা পরে। আমরা বিজ্ঞানী, আমরা বিজ্ঞানের কথা, কিন্তু যারা দেশ চালান তারা পুরোপুরি বিজ্ঞান নির্ভর করতে পারেন না, তারা জনমানুষের কথা ভাবতে হয়, তাদের কথা ভাবতে হয়। এই জন্য কিন্তু অনেক সময় একটা প্রশ্ন এসছে যে আমরা অ্যান্টিবডি টেস্ট এখনো চালু করি না কেন। হয়তো চালু হবে, আমি আশাবাদী, আমি মনে করি অ্যান্টিবডি টেস্টে চালু হবে, অন্যান্য দেশেও চালু হয়েছে, নিশ্চয়ই চালু হবে। হয়তো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, হয়তো বা আরো সময় নিচ্ছেন দেখার জন্য এটা কিভাবে চালু করা যায়। তারা হয়তো সেন্সিটিভ, স্পেসিফিক, হাইলি স্পেসিফিক, হাইলি সেন্সিটিভ টেস্টের সন্ধানে আছেন কিনা জানি না, অথবা যেটা পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে সেটা পাচ্ছেন কিনা জানি না। তবে শুনছি যেটা বিএসএসএমইউর ভাইস চ্যান্সেলর বলছিলেন সকালবেলা, যে হয়তোবা খুব অচিরেই আমরা দেখতে পাবো। আমি এখন শেষ পর্যায়ে আছি এবং এখানে একটি কথা বলে আমি শেষ করছি, সেটা সবার জানার জন্য, আমার নিজের জানার জন্য বটে। এটা হচ্ছে সিডিসির কিছু গাইডলাইন আছে, সেটাকে আমরা মানি সবসময়, যে সিডিসি কি কি বলে, কি কি গাইডলাইন আমাদের জন্য দেয়, সেটা আমরা মেনে চলি। যেমন কয়েকটা গাইডলাইনের কথা বলি, সেটা হচ্ছে যে পজিটিভ টেস্ট মানে হচ্ছে অতীতে সংক্রমণ হয়েছিল কিন্তু বর্তমানে সংক্রমিত নয়। 2, অ্যান্টিবডি দেখা দেয় সংক্রমণের 1 থেকে 3 সপ্তাহ পর। এটা সিডিসির কথা, আমার কথা না, তাদের গাইডলাইন বলছি। দ্বিতীয় আক্রমণ থেকে সুরক্ষিত কিনা আমরা নিশ্চিত নই, তবে এটা করে দেখা উচিত, কিন্তু আমরা নিশ্চিত কিনা, আমরা সুরক্ষিত কিনা আমরা নিশ্চিত নই। কেউ পজিটিভ, তবে আসলে নির্দিষ্ট অ্যান্টিবডি নেই, এটাকে বলা হয় ফলস পজিটিভ। কেউ নেগেটিভ, তবে আসলে নির্দিষ্ট অ্যান্টিবডি আছে, এটা ফলস নেগেটিভ। অনেক ফলস পজিটিভ হয়, সেখানে কোভিড কম লোকদের মধ্যে বলা হচ্ছে পজিটিভ ফল, উপসর্গ নাই, কোভিড এর সংস্পর্শে নাই, সম্প্রতি সংক্রমণ নাই, গো ব্যাক টু ওয়ার্ক, গো ব্যাক টু ওয়ার্ক। মানে এটা হচ্ছে রিল্যাক্সেশন, মানে যারা খুব বেশি চিন্তা করছেন যে তাদেরকে আমরা ফেরাবো কাজে, তাদের জন্য পজিটিভ ফল, অ্যান্টিবডি পজিটিভ, মানে তার সংক্রমণ আছে, তার উপসর্গ নেই, তিনি কোভিড এর কোনো সময় সংস্পর্শে ছিলেন না, সম্প্রতি তার কোনো সংক্রমণ নেই, হি ক্যান গো ব্যাক টু ওয়ার্ক অর শি ক্যান গো ব্যাক টু ওয়ার্ক। পজিটিভ ফল, তবে সম্প্রতি অসুস্থ রোগীর সংস্পর্শে এসেছে, সিডিসি তখন বলছেন তাকে সুরক্ষিত হবে, তার ডাক্তারের পরামর্শ নিতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। সার্স কোভিড টেস্টের জন্য, সেরোলজি এক্সামিনেশনের জন্য, যেহেতু বিশ্বে অনেক চাপ আছে, বিজ্ঞানীরাও চাপ দিচ্ছেন, দেশও চাপ দিচ্ছে, সেই জন্য এফডিএ একটি নতুন পদ্ধতি করেছেন, সেটা হচ্ছে ইমার্জেন্সি অথরাইজেশন। ইমার্জেন্সি অথরাইজেশন
সেরকম করে তারা বোধহয় গোটা 10 অ্যান্টিবডি টেস্টের একটা তালিকার মধ্যে থেকে 6টাকে অনুমোদন দিয়েছেন এফডিএ, যেগুলো করতে পারে অ্যান্টিবডি টেস্ট। আমরা যদি এটার ওয়েবসাইটে যাই, এফডিএর ওয়েবসাইটে যাই, তাহলে এগুলোর নাম আমরা জানতে পারি এবং আমরা ব্যবহার করার জন্য এদেরকে ব্যবহার করতে পারি। এফডিএ যেগুলোকে জরুরিভাবে অনুমোদন দিয়েছে সেগুলোর থেকে আমরা করতে পারি। আমাদের একটা কথা উনি বলছেন যে ফলস পজিটিভ কমাতে হবে, পছন্দ করতে হবে হাইলি স্পেসিফিক টেস্ট। মানে হাই স্পেসিফিসিটি। শুভাগত স্যার, হ্যাঁ, শেষ হয়ে গেল। লিয়াকত স্যারের বোধহয় আর ইকবাল স্যার বোধহয় 11টার সময় লিভ করবেন। হ্যাঁ, আমি শেষ করছি 2 মিনিটের মধ্যে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে 2 মিনিট মানে 3 মিনিট হতে পারে। মানে হাইলি স্পেসিফিক হতে পারে, ভাইরাসের ইপিডেমিওলজি জানার ব্যাপারটা হতে পারে, আর ইনডাইরেক্ট টেস্ট করে আমরা হিউম্যান বা অতীত সংক্রমণকে বুঝতে পারি। আমি আরো কিছু বলার ছিল, তো আমি শেষ করছি এখন। আমরা দুটো কথা বলছি যে অ্যাবট এফডিএর যে র্যাপিড একটি অ্যান্টিজেন টেস্ট উদ্ভাবিত করেছেন, যেটা বেশ সম্ভাবনাময়। ব্রিটেন সেটাকে গ্রহণ করেছে, এটা একটা নতুন খবর। তবে সিএনএন একটা সম্প্রতি খবর দিয়েছে যেগুলো করা হচ্ছে সেগুলো 50% ঠিক না। এটা অবশ্য আমরা ঠিক অনুমোদন করতে পারছি না। আমার মনে হয় আমার শেষ করার সময় এসেছে। তবে আমরা হয়তো একটা নতুন স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু পুরনো জীবনের জন্য প্রত্যাশা আমাদের আছে। সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণপুরীর দিনগুলো যদি থাকতো, আমরা সেখানে ফিরে যেতে পারতাম। আমরা জানি আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত ধান, তবু প্রাণ নিত্য ধারা, হাসি শুদ্ধ খন্ড তারা, বসন্ত নিকুঞ্জে এসে আসে। আপনাদের সময়কে ধন্যবাদ। একটা কথা শেষে বলি, লালনের কথা, সময় গেলে হবে না রে সাধু, সময় গেলে হবে না রে সাধু।